এক নম্বর প্রশ্ন আছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা ঘোষণা করেন কবে? এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ ২৩শে মার্চ। ২ নম্বর প্রশ্ন আছে, মুজিবনগর সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন কে? মুজিবনগর সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার এর মন্ত্রণালয় বা বিভাগ ছিল মোট ১২টি। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি এবং তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে সৈয়দ নজরুল ইসলাম, আর নজরুল ইসলাম মূলত উপরাষ্ট্রপতি। আর তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, তথ্য, বেতার, শিক্ষা, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য, শ্রম ও অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী। তাজউদ্দিনের বাড়ি হচ্ছে গাজীপুর। খন্দকার মোশতাক ছিলেন পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী ছিলেন অর্থ, জাতীয় রাজস্ব, বাণিজ্য, শিল্প ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে। এইচ এম কামারুজ্জামান, রাজশাহী তার বাড়ি, তিনি ছিলেন স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে। আর কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. ওসমানী সেনাবাহিনীর প্রধান ছিলেন, মন্ত্রীর মর্যাদার। কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. রব ছিলেন সেনাবাহিনীর চিফ অব স্টাফ। মুজিবনগর দিবস পালিত হয় ১৭ই এপ্রিল। ৩ নম্বর প্রশ্ন আমরা দেখি। ৩ নম্বর প্রশ্ন আছে, বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয় কত তারিখে? বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয় ২৬শে এপ্রিল। কত এপ্রিল? ২৬শে এপ্রিল। ৪ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, ৪ নম্বর প্রশ্ন আছে, নিচের কোন নারী বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত হয়েছেন? বীর প্রতীক খেতাব প্রাপ্ত হয়েছেন ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম। ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ২ নম্বর সেক্টর। আর আরো একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হলেন তারামন বিবি। তারামন বিবি তিনি যুদ্ধ করেছেন ১১ নম্বর সেক্টরে। ১১ নম্বর সেক্টরে। আর কাকন বিবি যুদ্ধ করলেও তিনি কোনো খেতাব পাননি। আসিয়া সম্প্রদায়ের মুক্তি বেটি নামে তিনি পরিচিত। আর একমাত্র খেতাবপ্রাপ্ত চাকমা আদিবাসী নাগরিক হলো ইউকে চিং বীর বিক্রম। ইউকে চিং। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন আছে, স্মার্ট বাংলাদেশ ২০৪১-এর ভিত্তি কতটি? স্মার্ট বাংলাদেশ ২০৪১-এর ভিত্তি হলো ৪টি। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন একথা বলা হয়েছে? সংবিধানের ২৮-এর ২ নম্বর অনুচ্ছেদে। ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকলেই সমান। ৭ নম্বর প্রশ্ন দেখি, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ডে। ৮ নম্বর আছে, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হলো পূর্ব জার্মানি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ, ১ নম্বর দেশ হলো, প্রথম দেশ হচ্ছে যে ভুটান। প্রথম দেশ ভুটান। ২ নম্বর হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৪ এপ্রিল ১৯৭২ সালে। পাকিস্তান স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে।
আর সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয় 24 জানুয়ারি 1972 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো ইরাক। প্রথম এশীয় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। আর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অন আরব এবং আফ্রিকান মুসলিম দেশ হলো সেনেগাল। পরের প্রশ্ন দেখি, বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? বাংলাদেশের সংবিধান অনুসারে জাতীয় সংসদ যুদ্ধ ঘোষণা করতে পারে। 10 নম্বর আছে দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে? এই গ্রন্থটির লেখক হলো গ্যারি জে বেস। পরের প্রশ্ন দেখি, যার বাসস্থান নেই এক কথাই হবে অনিকেত। মানুষ ভাবে এক হয় আরেক। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? মানুষের নিচে দাগ আছে, তো আমরা জানি যে কে কারা দ্বারা যখন ক্রিয়াকে প্রশ্ন করা হয় তখন যদি যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো কর্তৃকারক। তাহলে এখানে যদি আমরা প্রশ্ন করি কে ভাবে, তাহলে উত্তর আসবে মানুষ। তাহলে এটা উত্তর পাওয়া যাচ্ছে, এজন্য এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। আচ্ছা, এটা মানুষে হবে, মানুষে হলে সপ্তমী হবে, এখানে মানুষে ছিল। মানুষে ভাবে এক হয় আরেক, এজন্য সপ্তমী। এ অন্তস্থ তে থাকলে এটা সপ্তমী হয়। এ অন্তস্থ তে এইগুলা যখন থাকে কোনো শব্দের শেষে বিভক্তি যুক্ত থাকে তখন সেটা হলো সপ্তমী হয়। তাহলে এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন আছে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন আমরা জানি চর্যাপদ, এবং চর্যাপদের সাথে পাওয়া গিয়েছিল দোহাকোষ। এই দোহাকোষও হলো প্রাচীন নিদর্শন। 14 নম্বর দেখি, স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হলো অপাদানে প্রথমা বিভক্তি। আমরা জানি যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। তো সেই হিসেবে স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না, এখন স্কুল থেকে বিচ্যুত বা বিরত বোঝাচ্ছে, এজন্য এটা হলো অপাদান কারক। আর এর সাথে যেহেতু কোনো বিভক্তি নাই তাই এটা প্রথমা বিভক্তি। পরের প্রশ্ন আছে, স্ত্রীর মৃত্যু উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ কোনটি? স্ত্রীর মৃত্যু উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর যে কাব্যগ্রন্থটি লিখেছিলেন সেটা হলো স্মরণ। আর সোনার তরী এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ পর্বের রচনা। শেষ লেখা হলো তার শেষের দিকের রচনা, এই রচনাটা তিনি নামকরণ করে যেতে পারেননি। 16 নম্বর প্রশ্ন আছে, চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট? চর্যাপদের সঙ্গে সহজিয়া বৌদ্ধ ধর্মের নাম সংশ্লিষ্ট। চর্যাপদ মূলত বৌদ্ধ গান, তাদের সাধন সঙ্গীত বলা যায়। পরে এটা কবিতা আকারে প্রকাশিত হয়েছে, কিন্তু এটা মূলত বৌদ্ধ গান। 17 নম্বর প্রশ্ন আছে, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। রবীন্দ্রনাথের কোন ছোট গল্প থেকে উক্তিটি নেওয়া হয়েছে? এই উক্তিটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ছোট গল্প থেকে। 18 নম্বর প্রশ্ন আছে, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস প্রিয় যোদ্ধা প্রিয়তম এটি কার লেখা? এটি লেখা হারুন হাবিবের। মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আছে রাইফেল রুটি আওরাত, এটা মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম নাটক, এটা আনোয়ার পাশার। শওকত ওসমানের আছে জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি। সৈয়দ শামসুল হকের আছে নিষিদ্ধ লোবা, নীল দংশন, ত্রাহি।
শওকত আলীর যাত্রা, শামসুর রহমানের অদ্ভুত আধার এক। আবু জাফর শামসুদ্দিনের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক হলো দেয়াল। আর হুমায়ুন আহমেদের আছে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ। অনিল বাগচির একদিন, জ্যোৎস্না ও জননীর গল্প সূর্যের দিন। সেলিনা হোসেনের যুদ্ধ, হাঙর নদী, গ্রেনেড ইত্যাদি, এগুলো হলো সব মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। পরের প্রশ্ন দেখি। 19 নম্বর প্রশ্ন আছে, রায়চরণ চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের খোকা বাবুর প্রত্যাবর্তন এই ছোট গল্পের চরিত্র হলো রায়চরণ। চরিত্র প্রাইমারির চাকরির পরীক্ষায় একটা আসে, বিশেষ করে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল এখান থেকে আসে। 20 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়? যুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, সেলিনার। ত্রাহি, এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। সৌরভ হচ্ছে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। তাহলে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়, নিরন্তর ঘণ্টাধ্বনি এইটা। পরের প্রশ্নে চলে যাই। 21 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড স্পিনিস্টার? স্পিনিস্টার এর অ্যান্টোনিম কি? স্পিনিস্টার এর অ্যান্টোনিম হচ্ছে ম্যারিড। স্পিনিস্টার অর্থ হলো চিরকুমারী। চিরকুমারী মানে অবিবাহিত আর কি, যে কখনো বিয়ে করে না, এই জন্য এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হলো ম্যারিড। লয়াল মানে বিশ্বস্ত, ক্রিমিনাল মানে অপরাধী। 22 নম্বর প্রশ্ন আছে, দ্য হাউস ইজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। ইনফেস্টেড উইথ মানে ভরা, ইঁদুরে ভরা। এরপরে 23 নম্বর প্রশ্ন আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? অপশনগুলোর ভিতরে কোনটি প্যাসিভ ফর্মে আছে? কারেক্ট প্যাসিভ ফর্মে আছে, কারেক্ট প্যাসিভ ফর্মে আছে খ নম্বর। Two criminals were punished and one was released. খেয়াল করবেন, টু শব্দটা প্লুরাল, এজন্য ক্রিমিনালের সাথে এস যোগ হবে। আর এস যেহেতু প্লুরাল এজন্য ওয়ার হয়েছে। আর প্যাসিভ ফর্মে থাকার কারণে এটা V3 হয়েছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যান্ড ওয়ান ওয়াজ রিলিজড, ওয়ান যেহেতু অ্যান্ড দ্বারা দুইটা বাক্য যুক্ত হয়, তাহলে ওয়ান এখানে আর একটা সাবজেক্ট, আর ওয়ানের জন্য আরেকটা, তাহলে ভার্ব লাগবে ওয়াজ। আর প্যাসিভে থাকার কারণে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 24 নম্বর আছে, দ্য ওয়ার্ড এনোরমাস মিনস। এনোরমাস মানে কি? হিউজ, বিশাল, প্রচুর। ম্যাগনিফিসেন্ট মানে জমকালো। স্ক্যান্টি মানে হলো, স্ক্যান্টি অর্থ হলো পরিমাণে অল্প বা স্বল্প, আমরা যাই বলি। 25 নম্বর প্রশ্ন দেখি, দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এ ধরনের সেন্টেন্স শুরু হয় লেট দিয়ে প্যাসিভ করলে, আর যেহেতু ডোন্ট রয়েছে এজন্য নটটা আসবে, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। এই দুইটা জিনিসের দিকে খেয়াল রাখলেই আমরা জানি উত্তর হবে ঘ। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে, উইলিয়াম শেক্সপিয়র ইজ দ্য অথর অফ। কোন বইয়ের লেখক উইলিয়াম শেক্সপিয়র? কিং লিয়ার এই নাটকের লেখক, কিং লিয়ার ট্র্যাজেডির লেখক হলো উইলিয়াম শেক্সপিয়র। 27 নম্বর প্রশ্ন আছে, মিস্টার রহিম ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ড্যাশ সন্স ফল্টস। ব্লাইন্ডের পরে
টু বুঝবে, ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন, ব্লাইন্ড টু উদাসীন, আর ব্লাইন্ড অফ হইলে অন্ধ। তাইলে মিস্টার রহিম তার ছেলের যে ভুল ত্রুটি আছে সে ব্যাপারে উদাসীন। 28 নম্বর প্রশ্ন দেখি, হুইচ ইজ কারেক্ট, অপশনগুলোর ভিতরে কোনটি কারেক্ট? কারেক্ট হলো ঘ নম্বরে, হি ইজ এ লেকচারার ইন ইংলিশ। ইন ইংলিশ হবে, লেকচারারের পরে প্রিপোজিশন ইন বসবে, যেহেতু ইংলিশে আর কি লেকচারার, আর এখানে একটা আর্টিকেল এ বসবে। 29 নম্বর প্রশ্ন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইউ শুড ড্যাশ সুইমিং। এখানে কোন শব্দটা দিলে, কোন গ্রুপ ভার্বটা দিলে অর্থ আসবে? ইউ শুড স্টার্ট আপ মানে শুরু করা, স্টার্ট আপ সুইমিং, তোমার সাঁতার শুরু করা উচিত। 30 নম্বর প্রশ্ন দেখি, ম্যাকবেথ ইজ দ্য ড্যাশ অফ শেক্সপিয়র। ম্যাকবেথ এটা শেক্সপিয়রের কি ধরনের রচনা? শেক্সপিয়রের প্লে মানে নাটক। এবার আমরা চলে যাই 31 নম্বর প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন আছে, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? তাহলে ক্রয় করা হয়েছে 500 টাকায়, এই 500 টাকা কিন্তু 100%, ঠিক আছে, এটা হলো 100%। ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, তাহলে 10% যদি লাভ করি তাহলে কত টাকা হয়? 500 এর 10% আর 110% কয় টাকা? 500 এর 110% হয়, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কাটা, 50 11 দিয়ে গুণ করলে হয় 550, 550 টাকা। 10% লাভে বিক্রয় করা হয়েছে 550 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হয়? তাহলে কিনেছিল আগে 500 টাকা, এখন এই 500 টাকার থেকে যদি 10% কম হয় তাহলে কত টাকা হবে? তাহলে 90% এর হিসাব করতে হবে। 500 এর 90% কত? 500 এর 90% হলো, আমরা দেখি 500 এর 90%, এই যে 100 এই 00 কাটা 5 নং 45, অর্থাৎ 450 টাকা, 450 টাকা। তাহলে লাভ কত হতো? আগে তো 550 আমরা 10% লাভে বিক্রয় করছি, কিন্তু আমরা এখন কিনবো 500 টাকার জায়গায় 450 টাকা দিয়ে কিনবো, কিন্তু বিক্রি করব ঠিকই 550 টাকা। তাহলে আমাদের লাভ কত হবে? তাহলে আমাদের লাভ হবে, এই যে 550 থেকে যদি আমরা 450 বিয়োগ করি তার মানে আমাদের লাভ হয় 100 টাকা। তাহলে এইটার অ্যান্সার হবে 100 টাকা। বুঝতে পারছেন আশা করি। মানে যে কোনো কিছু ক্রয় মূল্য এটা 100% ধরতে হয়, তাহলে 500 টাকায় ক্রয় করেছে, বিক্রি করেছে 10% লাভে, তাহলে 100% আর এই 10% 110%, অর্থাৎ 500 এর 110% হচ্ছে 550। এখন এটা বলছে যে ক্রয় মূল্য যদি 10% কম হতো, অর্থাৎ 500 টাকায় না কিনে যদি 450 টাকায় কেনা হতো তাহলে লাভ কত হতো? কিন্তু বিক্রি করছে কিন্তু 550ই, লাভ হলো 100 টাকা। এরপরে যদি আমরা 32 নম্বর প্রশ্ন দেখি, বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 42, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল 49, দ্বিতীয় সংখ্যাটি কত? এখন 42 যদি আমরা হিসেব করি, 6 সাথে কত হয়? 6 গুণ 7 42 হয়। এটা প্রথম এবং দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। আবার এমন একটা সংখ্যা নিব যে 49 হবে, এই দ্বিতীয় সংখ্যা মিলে আর তৃতীয় সংখ্যা মিলে 49 হবে। তাহলে এখানে যদি আমরা 7 নিই, এই শেষ অর্থাৎ 2 আর 3 নম্বর যোগ গুণ করি তাহলে কত হয়? 7 7 49। তাহলে বলছে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে দ্বিতীয় সংখ্যাটি 7 মাঝখানে। ক্রমিক সংখ্যা যেহেতু বলে নাই, এজন্য আপনি যে কোনো সংখ্যা দিয়ে মিলাইলেই হবে।
33 নম্বর আছে, একটি ধারার অঙ্ক আছে, দেখি। বলছে এই ধারাটির পরবর্তী সংখ্যা কত। একটু খেয়াল করেন, এখানে ধারাটা এমন ভাবে আছে যে 2 যোগ 1, এই দুইটা যোগ করলে 3 হচ্ছে সমান সমান, অর্থাৎ আগের সংখ্যার সাথে যোগ করলে পরের সংখ্যাটা হচ্ছে 3 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 8 21, 21 আর 13 34। এখন হিসাব করতে হবে 34 আর 21 কত হয়। তাহলে 34 আর 21 যদি আমরা হিসাব করি, 4 আর 1 5, 3 আর 2 5, 55। তাহলে এটার উত্তর হবে 55। এরপরে আমরা চলে যাই 34 নম্বর প্রশ্নে। 34 নম্বর প্রশ্ন আছে, কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা ফেল করলো কত শতাংশ। তাহলে এটা এটা একটা ভেন চিত্রের অঙ্ক। এটা আমরা ভেন চিত্র দিয়ে করতে পারি এইভাবে। প্রথমটা ধরলাম যে গণিতে পাশ করছে কত, 80%। হ্যাঁ, 80। এবং বাংলা, এই অংশটা ধরে বাংলায় পাশ করছে 70%। আর উভয় বিষয়ে, যেহেতু এই মাঝখানেরটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে 60%। এখন প্রশ্ন করছে ফেল করেছে কতজন। তাহলে শুধু গণিতের কথা যদি আমরা চিন্তা করি, যে এই অংশটা কিন্তু শুধু গণিতে পাশ করছে কতজন। 80 থেকে 60 বিয়োগ দিলে থাকে 20, শুধু গণিতে পাশ করছে 20%। আবার শুধু বাংলায় পাশ করছে কতজন, এই অংশটা শুধু বাংলা। এটা যদি ধরি উভয়, বোথ, তাহলে শুধু বাংলায় পাশ করছে 60, 70 থেকে 60 বাদ দিলে থাকে 10%। এই তিনটা মিলে, এই তিনটা যোগ করলে হয় 100%। 100% ইয়া হবে আর কি। 100 থেকে এটা বাদ দিলেই বের হয়ে যাবে যে কত শতাংশ ফেল হয়েছে। তাহলে 60 আর 20 80 আর 10 90%। এই 90% পাস করেছে, ফেল করেছে তাহলে কত, 10%। সঠিক উত্তর হবে গ নম্বর, 10%। পরের প্রশ্নে চলে যাই। 35 নম্বর প্রশ্নটি আছে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করতে হবে। তাহলে আমরা যদি সংখ্যাটি ধরি x, তাহলে তার 3 গুণ অর্থাৎ 3x, এর সাথে দ্বিগুণ যোগ করতে হবে। দ্বিগুণ কত, 2x। যোগ করলে সংখ্যাটি কত হবে, 90 হবে। এই যে 90, 3 আর 2 5, 5x মানে 90। তাহলে x এর মান কত হবে, 90/5। এটা কাটাকাটি করলে হয় 18, 5 18 90, অর্থাৎ উত্তর হবে গ নম্বর। এরপর 36 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে আছে 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে। 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে। 253 ডিগ্রি কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। সূক্ষ্ম কোণ কোনগুলা, 90 ডিগ্রি এর চেয়ে ছোট যে কোণ, সেই কোণগুলোকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। এই কোণটা ধরো 90 ডিগ্রি, এর থেকে ছোট কোণ হবে ধরলাম 45 ডিগ্রি, এটা সূক্ষ্ম কোণ। অর্থাৎ 90 ডিগ্রি এর থেকে ছোট হলেই সেই কোণকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। স্থূল কোণ হলো 90 ডিগ্রি এর চেয়ে বড়, কিন্তু 180 ডিগ্রি এর চেয়ে ছোট। এই যে 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি থেকে বড় হবে, অর্থাৎ এই যে পুরোটা, এটা আমরা সূক্ষ্ম কোণ, স্থূল কোণ বলবো।
মনে করেন 100 ডিগ্রি কোণ, 100 ডিগ্রি কোণ হলো স্থূল কোণ। 90 ডিগ্রি এর চেয়ে বড় হবে, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে। 180 ডিগ্রি অর্থাৎ এই দিকে আসতে পারবে না, সমান সমান এর নিচে আসতে পারবে না। উপরের দিকে থাকলে 90 এর পরে এই ঘরটা হলো স্থূল কোণ। এরপরে যদি আমরা পূরক কোণের কথা বলি, পূরক কোণ হলো যদি দুটি কোণের পরিমাণ 90 ডিগ্রি কোণের সমান হয়, তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। অর্থাৎ এই যে কোণ, এই দুইটি কোণ মিলে যদি 90 ডিগ্রি সমান হয়, তাহলে এই একটা কোণকে আর একটা কোণের পূরক কোণ বলে আর কি। ধরে এটা 60 ডিগ্রি আর এটা হলো 30 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রিকে 30 ডিগ্রিকে 60 ডিগ্রির পূরক কোণ বলবো, কারণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি মিলে হবে 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্নে চলে যাই। 37 নম্বর প্রশ্ন আছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এটার একটা শর্টকাট সূত্র আছে, যখন হ্রাস বৃদ্ধি হবে তখন আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্রাসের ক্ষেত্রে মাইনাস এবং বৃদ্ধির ক্ষেত্রে প্লাস, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো এরকম 20 প্লাস, আর প্রস্থ হচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে প্রস্থ মাইনাস 10 মাইনাস, এখানে যোগ, এখানে একটা দাগ দিয়ে 20 গুণ -10, উপরে ওই দুইটা আবার গুণ করতে হবে এবং নিচে 100 দিতে হবে। এটা হচ্ছে সূত্র, শর্টকাট। মানে যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস দিয়ে ওই সংখ্যাটা লিখবেন, আর যদি হ্রাস পায় মাইনাস দিয়ে সেই সংখ্যাটা লিখবেন। প্রথমে দুইটা যোগ দিবেন এবং শেষে এখানে মানে উপরে হচ্ছে গুণ হবে। তাহলে আমরা এটা যদি 0 0 কেটে দিই, এই 0 0 কেটে দিই, এখানে 10-এর থেকে 20-এর থেকে 10 বাদ দিলে থাকে 10, আর এই যোগটা তো রয়েছে, আর এদিকে আছে 2 ওকে 2 আবার মাইনাস, এই মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে 10-এর থেকে 2 মাইনাস করলে হয় 8, অর্থাৎ এই 8% বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানে যদি -8 আসতো তাহলে 8% হ্রাস পাইতো। সঠিক উত্তর হবে ক নম্বর, 8% বৃদ্ধি। 38 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি মৌলিক পদার্থ নয়? মৌলিক পদার্থ নয় ইস্পাত। 39 নম্বর প্রশ্ন আছে, কোন মৌলটি সব থেকে বেশি নিষ্ক্রিয়? সব থেকে বেশি নিষ্ক্রিয় হলো হিলিয়াম গ্যাস, হিলিয়াম। 40 নম্বর প্রশ্ন আছে, কম্পিউটারের প্রথম মাইক্রোপ্রসেসর আবিষ্কার করা হয় কত সালে? এটা হলো 1971 সালে। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিও।